বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস্টার শেফ উইথ এলি। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তার মাঝখানে দেখতেই পাচ্ছেন আমি একটা বড় পাঙ্গাস মাছ নিয়ে এসেছি বাজার থেকে। এটা আমি কাট করতেছি। এই কাটিংয়ের একটা ভিডিও আসবে নেক্সটে, অবশ্যই আপনারা দেখে নিতে পারেন কিভাবে কাট করবেন। যদিও এখনকার টাইমে আমরা বড় মাছগুলো আসলে বাজার থেকে কেটে আনি, কিন্তু এটা আমি কেটে আনি নাই, যেহেতু একটা ভিডিও বানাবো ভেবেছিলি। কথা না বাড়িয়ে চলুন দেখে নেই আমি আজকে এই বড় মাছের কি রেসিপি তৈরি করেছি। ভিউয়ার্স, এই রেসিপিটা যখনই তৈরি করবেন বাসার সবাই এত পছন্দ করবে, এই এক রেসিপি দিয়েই সবাই ভাত খেয়ে উঠে যাবে, এতটা টেস্টি হয় এই রেসিপিটা। অবশ্যই রেসিপির ভিডিওটা না টেনে দেখবেন আশা করছি। আজকে আমি তৈরি করছি পাঙ্গাস মাছের কালিয়া। চলুন দেখে নেওয়া যাক তাহলে খুব সহজভাবে কিভাবে বাসায় থাকা উপকরণ দিয়ে আমি এই পাঙ্গাস মাছের কালিয়াটা তৈরি করছি। বাই দ্য ওয়ে ভিউয়ার্স, আমি এলি, আপনারা দেখছেন মাস্টার শেফ উইথ এলি। সবার প্রথমে দেখতেই পাচ্ছেন কেটে নেওয়া পাঙ্গাস মাছের 4টা পিস নিয়ে নিয়েছি। অনেকেই এই মাছটা খেতে চায় না তার গন্ধের জন্য, সেই ক্ষেত্রে আপনারা এটা পরিষ্কার করার সময় একটু লেবুর রস দিয়ে দিতে পারেন। আর যদি লেবুর রস না থাকে সেই ক্ষেত্রে নর্মাল জিনিস লবণ দিয়ে দিবেন। যে কোনো ধরনের আটা, গমের আটা, ময়দা, যাই বলেন না কেন একটু দিয়ে জাস্ট মেখে রাখবেন 10 থেকে 20 মিনিটের মতো। আমিও ঠিক এমনভাবে এই মাছটাকে 10 থেকে 20 মিনিটের মতো করে মেখে রেখেছিলাম। এখন এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ভালো করে পরিষ্কার হয়ে গেলে মাছগুলোকে আমি পানি ছাড়িয়ে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি রেসিপিটি তৈরি করার জন্য মাছগুলোকে ম্যারিনেট করে রাখবো। এখানেও একটা টিপস আছে আপনাদের জন্য। ম্যারিনেশনে চলে এসেছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো লাল মরিচের গুঁড়া, আপনারা ঝালের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুনের মতো হলুদের গুঁড়া, 1/3 টেবিল স্পুনের মতো ভাজা জিরার গুঁড়া। বলেছিলাম একটা টিপস আছে, সেই টিপসটা হচ্ছে আদা রসুন বাটার একটু রস দিয়ে দিব। এই ক্ষেত্রে যে গন্ধটা আছে সেই গন্ধটা একদমই থাকবে না। আমি আদা রসুন বাটা দিচ্ছি না, শুধুমাত্র আদা রসুন বাটার যে রসটা আছে সেই রসটা দিচ্ছি। মশলাগুলোর সাথে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। সবগুলো মাছ মাখা হয়ে গেলে আমি এই মাছগুলোকে 1 ঘন্টার মতো ম্যারিনেশন করে রাখবো। এই পর্যায়ে আপনারা চাইলে খুব কম টাইমও ম্যারিনেট করে রাখতে পারেন। আমি মনে করি কি এই মাছগুলোকে যত বেশি ম্যারিনেট করে রাখবেন ততই রান্নাটা মজা হবে, রেসিপিটা খেতে অনেক টেস্টি হবে। বিকজ অফ এই মাছগুলোর ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকে যাবে। 1 ঘন্টা পর আমি চলে এসেছি। এই পর্যায়ে এই মাছগুলোকে আমি হালকা তেলে ভেজে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল। এই রেসিপিটা সরিষার তেল দিয়ে তৈরি করলে খেতে অনেকটা টেস্টি হয়। আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। আমি তেলের পরিমাণটা কমিয়ে দেওয়ার কারণ হচ্ছে একটাই, এই পাঙ্গাস মাছের মধ্যে প্রচুর পরিমাণে তেল থাকে, সেই ক্ষেত্রে তেল কিন্তু মাছ থেকেও বের হবে, তাই আমি কম পরিমাণে তেল দিয়েছি। আবার এখানেই দেখুন না ভিডিওতে আমি পাঙ্গাস মাছের যে আলাদা তেল থাকে সেই তেলটাও আমি একটু হালকা ভেজে নিয়েছি। দেখবেন এখান থেকেও তেল বের হয়েছে। সেই ক্ষেত্রে পাঙ্গাস মাছ রান্না করার জন্য প্রচুর কিন্তু তেল লাগে না, এটার দিকে খেয়াল রাখবেন। তেলটা গরম হয়ে আসলে আমি একে একে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমার মাছের পিসগুলো খুবই বড়, সেই ক্ষেত্রে আমি প্রথমে 2টা দিয়ে দিয়েছি। একটু হালকা 1 মিনিটের মতো ভাজা হয়ে গেলে সাইড করে আমি সবগুলো মাছের টুকরো দিয়ে দিচ্ছি। মাছের টুকরোর একটা পাশ 3 থেকে 4 মিনিটের মতো করে আমি ভেজে নেব। তারপর মাছগুলোকে উল্টে পাল্টে দিয়ে অপর পাশটাও সাইডলি কালার হয়ে আসলে 2 থেকে 3 মিনিট পর উল্টে দিয়ে আমি মাছগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। মাছগুলোকে একটু বেশি লালচে করে ভাজবেন, যেহেতু মাছগুলো একটু নরম টাইপের, সেই ক্ষেত্রে মাছগুলো ভেঙে যাবে না। এই দিকে মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমি মাছগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এখানে আমি 2টা পেঁয়াজকে 8 ভাগ করে নিয়েছি। তারপর পেঁয়াজগুলোকে একটা একটা করে খুলে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিলাম সামান্য পরিমাণ তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে যে পেঁয়াজগুলো কেটেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা ব্রাউনিশ করে ভেজে নিচ্ছি। হালকা ব্রাউনিশ করে ভেজে নিলেই হবে। এই রেসিপিটি দেওয়ার জন্য কয়েকটা আলু নিয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে, সেগুলোকে আমি কেটে নেব।
দেখতেই পাচ্ছেন হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটোটা তেলে একটু ভাজা হয়ে গেলে সেই ক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা। আপনারা চাইলে আস্ত গরম মশলা দিতে পারেন, আমি কিন্তু গরম মশলাটা ভেঙে তারপর দিয়েছি গুঁড়া করে। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে আমি একটু ভেজে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুনের মতো রসুন বাটা। রসুন বাটাটা একটু মাছের মধ্যে বেশি লাগে আর মাংসের মধ্যে আদা বাটাটা একটু বেশি লাগে, সেক্ষেত্রে আপনারা বুঝে শুনে দিবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই সব কিছু দিয়ে ভালো করে আমি মশলাটাকে হালকা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এটাকে পানি দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব। ঢাকনা দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন তেলটা হালকা উপরে উপরে উঠে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ টক দই। টক দইটা আমি আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম। টক দইটা দিয়ে ভালো করে আমি এই মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে এই মশলাটাকে 2-1 মিনিটের মতো ফুটিয়ে নেব। টক দই দেওয়ার পর 2-3 মিনিটের মতো আমি এই মশলাটা একটু কষিয়ে নিয়েছি, অর্থাৎ ভালো করে মাখো মাখো হয়ে গেছে। এই পর্যায়ে আগে থেকে ছিলে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিব। আপনারা চাইলে এই আলুর টুকরোগুলোকে লবণ হলুদ দিয়ে একটু তেলে আগে থেকে ভেজে নিতে পারেন। যদি আপনার মনে হয় খুব তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আলু তেলের মধ্যে ভেজে নেবেন। এটা আমি বলে দিচ্ছি, কারণ এখানে টক দই দেওয়ার কারণে, সাথে টমেটো দেওয়ার কারণে আলুগুলো কিন্তু একটু দেরি করে সিদ্ধ হবে, সেই ক্ষেত্রে নজর রাখবেন। আলুগুলোকে সামান্য পরিমাণ কষিয়ে নিয়েছি মশলার সাথে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ফালি করা 2 কাঁচামরিচ। আপনারা যদি ঝাল বেশি খান, সেক্ষেত্রে কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি 2 কাঁচামরিচ দিয়েছি। আলুগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে এটাকে স্টিম করে নেব। আলুগুলোকে 6 থেকে 7 মিনিটের মতো পানির সাথে স্টিম করে নিয়েছি। এই পর্যায়ে আমি ঢাকনা উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা অনেক সুন্দর হয়ে আছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলি। সবকটা মাছের পিস দিয়ে ঢাকনা দিয়ে এটাকে আমি স্টিম করে নিচ্ছি 8 থেকে 9 মিনিট পর্যন্ত। দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। পর্যায়ে হালকা ঘ্রাণের জন্য আমি দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা ইউজ করতে পারেন। ব্যালকনিতে এই তাজা তাজা পুদিনা পাতা পেয়ে আমি রেসিপিতে না দিয়ে পারলাম না, রেসিপিতে দিয়েই দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, যাতে করে এই রেসিপির স্বাদের ব্যালেন্স ঠিক রাখে, সেই জন্য সামান্য পরিমাণ চিনি দেওয়া। এই সামান্য পরিমাণ চিনি দিয়ে ঢাকনা দিয়ে আরও 1 থেকে 2 বা 1.5 মিনিটের মতো আমি স্টিম করে নিয়েছি মনে হয়। এই পর্যায়ে আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। ঢাকনা উঠিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এই রেসিপির কালারটা কতটা সুন্দর এসেছে। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এসেছে কালারটা। আপনারা চাইলে ঝোলটা যদি আরো কমিয়ে নিতে চান, সেক্ষেত্রে আরো কমিয়ে নিতে পারেন। আর যদি কেউ কালো জিরা খান, সেক্ষেত্রে এখন কালো জিরা উপর দিকে ছিটিয়ে দিতে পারেন। যেহেতু আমার হাতের কাছে কালো জিরা ছিল না, সেই জন্য আমি কালো জিরা দিতে পারিনি। এই রেসিপিতে কালো জিরা দিলে এর টেস্টটাও অন্যরকম হয়। অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা। আপনাদের কাছে আজকে আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক দিয়ে পাশে থাকবেন। যদি নতুন কোনো ভিউয়ার্স হন, সেই ক্ষেত্রে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, ফলো দিয়ে রাখবেন। অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা দেখতে কেমন হয়েছে, আপনারা কখনো এই রেসিপিটা খেয়েছেন কিনা, আর আমার কাছ থেকে কোন ধরনের রেসিপি আপনারা পেতে চান সেটাও। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।